রাতে আমার গায়ে মশা কামড়াচ্ছিল, ছেলে এসে আমার পুরো শরীরে ওডোমস লাগিয়ে বল, মা, আমি তোমার প্রতিটি অংশ প্রোটেক্ট করতে চাই। রাত প্রায় 11টা। শুতে গিয়েছি, কিন্তু মশা অনেক কামড়াতে থাকে। আহ বলে উঠলাম। ছেলে তার রুম থেকে এল। কি হল মা? মশা কামড়াচ্ছে। ওই কর্নারে কোথাও বাসা আছে গি। ওয়েট, আমি ওডোমস নিয়ে আসছি গি। সে গিয়ে টিউবটা নিয়ে এল। হাত বাড়াও। আমি হাত বাড়ালাম। সে আমার হাতে ক্রিম লাগাতে লাগল। পা দাও। আমি পা বের করলাম কম্বল থেকে। সে আমার পায়ে ম্যাসাজ করার মতো ক্রিম লাগাল। গলায়ও লাগাতে হবে গি। সে আমার ঘাড়ে গলায় ক্রিম লাগাল। তার টাচ জেন্টল। মুখেও একটু লাগাই। হ্যাঁ গু। সে আমার মুখে আস্তে আস্তে ক্রিম স্প্রেড করল। মা, তার হাত এখনো আমার মুখে। তোমার স্কিন কত নরম। বুড়ো হয়ে গেছি না, তুমি এখনো ইয়াং। তোমার স্কিন বেবির মতো সফট তার আঙুল আমার ঠোঁটে স্পর্শ করল। আমি তোমার প্রতিটি পার্ট প্রোটেক্ট করতে চাই। শুধু মশা থেকে নয়, সবকিছু থেকে গি। ওডোমসের গন্ধ ঘরে ছড়িয়ে গেছে। মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার যত্ন নিতে চাই সারা জীবন। তুমি আমার স্ত্রী হও। তার হাত আমার গায়ে। মশার আওয়াজ এখনো আসছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম দেবব্রত দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেই রাতের ঘটনাটা ছিল আসলে আমাদের পরিবারের একটা রহস্যময় অভিজ্ঞতার শুরু। রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগাচ্ছিল, তখন হঠাৎ করেই আমার মনে পড়ল দাদির একটা পুরনো কথা। দাদি বলতেন, সুমিত্রা, আমাদের বাড়ির চিলেকোঠায় এমন কিছু লুকানো আছে যা তুমি কল্পনাও করতে পারবে না গি। মা, তুমি হঠাৎ এত চিন্তায় পড়লে কেন? রাহুল জিজ্ঞেস করল। কিছু না বাবা। দাদির কথা মনে পড়ে গেল। রাহুল ওডোমস লাগানো শেষ করে বলল, দাদি তো অনেক রহস্যময় কথা বলতেন। মনে আছে, উনি সব সময় বলতেন আমাদের বাড়িতে নাকি এক গুপ্তধন লুকানো আছে গি। আমি হাসলাম। হ্যাঁ, সেই কথাই। কিন্তু কোনো দিন খুঁজে দেখার চেষ্টা করিনি গি। পরের দিন সকালে নাস্তার টেবিলে দেবব্রত আর পূর্ণিমাও বসেছে। আমি গত রাতের কথা বললাম। বাবা, পূর্ণিমা উৎসাহিত হয়ে বলল, আমরা কি চিলেকোঠায় খুঁজে দেখতে পারি? দেবব্রত হেসে বলল, তোমার দাদি ছিলেন বড় গল্পপ্রিয়। কিন্তু যদি সত্যিই কিছু থেকে থাকে? রাহুল বলল, চলো মা, আজই খুঁজে দেখি। বছরের পর বছর ধরে চিলেকোঠায় কত পুরনো জিনিস জমা হয়েছে গি। দুপুরের দিকে আমরা সবাই মিলে চিলেকোঠায় উঠলাম। ধুলো ভরা, মাকসার জাল আর পুরনো আসবাবপত্রে ঠাসা। রাহুল একটা পুরনো ট্রাঙ্ক খুল। ভেতরে দাদির পুরনো শাড়ি, গহনা আর কিছু কাগজপত্র। পূর্ণিমা একটা কোণে কিছু একটা দেখতে পেল। মা, এটা দেখো। এই তক্তাটা মনে হচ্ছে আলাদা গি। আমরা সবাই গিয়ে দেখলাম। সত্যিই একটা তক্তা অন্যগুলোর চেয়ে একটু আলগা লাগছে। দেবব্রত একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তক্তাটা তুললেন। আরে, আমি চমকে উঠলাম। এখানে তো একটা গোপন খোপ। খোপের মধ্যে একটা পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা। রাহুল সেটা বার করে আনল। কাপড় সরিয়ে দেখি একটা পুরনো ডায়েরি আর একটা ছোট মানচিত্র। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, আমার প্রিয় নাতনি সুমিত্রার জন্য। যদি কোনো দিন এই ডায়েরি পড়ো, তাহলে জেনো যে আমাদের পূর্বপুরুষদের এক বিশাল গুপ্তধন এই গ্রামেই কোথাও লুকানো আছে। এই মানচিত্র তোমাকে সেই ধনের কাছে নিয়ে যাবে গু। আমার চোখে পানি এসে গেল। দাদি সত্যিই আমার জন্য এত কিছু লুকিয়ে রেখে গিয়েছেন। পূর্ণিমা মানচিত্রটা দেখে বলল, এটা তো আমাদের গ্রামের মানচিত্র। দেখো, এখানে আমাদের বাড়ি, এখানে পুকুর, এখানে স্কুল গো। রাহুল উৎসাহিত হয়ে বলল, এই লাল দাগটা দেখো। এটা নিশ্চয়ই ধনের জায়গা নির্দেশ করছে গি। দেবব্রত ডায়েরির আরও পাতা উল্টালেন। এখানে একটা ধাঁধা লেখা আছে।
শোনো, যেখানে সূর্য প্রতিদিন প্রথম আলো ফেলে, যেখানে বকুল গাছের নিচে প্রাচীন কুজো, সেখান থেকে 7টি পা পূর্ব দিকে, 3টি পা দক্ষিণে। পাথরের নিচে লুকানো আছে পূর্বপুরুষদের সম্পদ। বাহ, এটা তো একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। পূর্ণিমা হাততালি দিল। আমি বললাম, বকুল গাছের নিচে কুজো মানে নিশ্চয়ই পুরনো বকুল তলার কুজোটার কথা বলছে। ওটা তো এখনও আছে কি? রাহুল বলল, চলো মা, এখনই গিয়ে দেখি গু। দেবব্রত বললেন, না না, সন্ধ্যার সময় যাব। দিনের বেলায় সবাই দেখবে গু। সন্ধ্যায় আমরা 4 জন মিলে বকুল তলার দিকে রওনা হলাম। সাথে নিলাম কোদাল, টর্চলাইট আর মানচিত্র। বকুল গাছের নিচে পুরনো কুজোটা আছে। আমরা সেখান থেকে পা মেপে মেপে 7টি পা পূর্ব দিকে, তারপর 3টি পা দক্ষিণে গেলাম। এখানে পূর্ণিমা চিৎকার করে বলল, এখানে একটা বড় পাথর আছে। রাহুল আর দেবব্রত মিলে পাথরটা সরালেন। নিচে দেখি সত্যিই মাটি একটু খোলা খোলা। মা, তুমি খোঁড়ো। রাহুল আমাকে কোদালটা দিল। আমি কাপা কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছু মিলল না, কিন্তু হঠাৎ ঠক করে একটা আওয়াজ। কিছু একটা আছে, আমি চিৎকার করে বললাম। আরও খুঁড়ে দেখি একটা ছোট কাঠের সিন্দুক। খুব ভারী না, কিন্তু শক্ত। দেবব্রত সিন্দুকটা তুলে নিলেন। চলো বাড়িতে গিয়ে খুলি গু। বাড়িতে এসে আমরা সবাই বসার ঘরে জড়ো হলাম। দেবব্রত সিন্দুকটা খুলতে গেলেন, কিন্তু তালা আটকানো। রাহুল বলল, দাদির ডায়েরিতে কি তালার চাবির কথা কিছু লেখা আছে? আমি ডায়েরিটা আবার দেখলাম। পেছনের পাতায় লেখা, চাবি লুকানো আছে আমার প্রিয় মূর্তি ভগবান কৃষ্ণের পেছনে গি। পূর্ণিমা দৌড় দিল দাদির ঘরে। সত্যিই কৃষ্ণ মূর্তির পেছনে একটা ছোট চাবি লাগানো। চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা সবাই অবাক। ভেতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় সুমিত্রা, এই সম্পদ তোমার দাদার দাদার দাদা রেখে গিয়েছিলেন। যুদ্ধের সময় এগুলো লুকিয়ে রাখতে হয়েছিল। এখন এগুলো তোমার। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ হল পরিবার আর ভালোবাসা। এই সোনা গহনা দিয়ে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ো, কিন্তু কখনো ভুলো না যে আসল ধন হল পারস্পরিক ভালোবাসা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দাদি কত ভাবনাচিন্তা করেই না এসব করে গিয়েছেন। রাহুল বলল, মা, এই গহনাগুলো দিয়ে আমি আর পূর্ণিমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে গু। পূর্ণিমা বলল, দাদি কত স্মার্ট ছিলেন। উনি জানতেন যে একদিন আমরা এই ধন খুঁজে পাব। দেবব্রত বললেন, তোমার দাদি সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের কথা ভেবে গিয়েছেন গু। কিন্তু ডায়েরির আরও একটা পাতা বাকি ছিল। সেখানে লেখা, এই ধনের সাথে একটা দায়িত্বও আছে। আমাদের গ্রামের গরিব মানুষদের কিছু সাহায্য করবে, বিশেষ করে যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে গি। আমি বললাম, দাদির এই ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব গো। রাহুল বলল, মা, আমাদের গ্রামে রামেশ কাকুর স্ত্রী তো অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। পূর্ণিমা বলল, আর স্কুলের পিয়ান জামিল চাচার মেয়ের বিয়ে, উনার কোনো টাকা পয়সা নেই। দেবব্রত বললেন, তাহলে আমরা এই সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। বাকিটা তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য রেখে দেব গু। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন অসহায় মানুষকে সাহায্য করলাম। রামেশ কাকুর স্ত্রীর চিকিৎসার টাকা, জামিল চাচার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা, আর কয়েকটি পরিবারের সন্তানদের স্কুলের ভর্তির টাকা। সবাই আমাদের আশীর্বাদ করল। মনে হল দাদি নিশ্চয়ই খুশি হয়েছেন। রাতে শোবার আগে রাহুল আমার কাছে এসে বলল, মা, আজ দাদির স্বপ্ন দেখেছি। উনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা ঠিক কাজটাই করেছ। আমিও বললাম, তোমার কথা শুনে আমার বুক ভরে গেল বাবা। দাদি সত্যিই আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন গু। পূর্ণিমা আমাদের কথা শুনে এসে বলল, মা, আমিও দাদির কাছে প্রার্থনা করেছি, যেন আমরা সবসময় এভাবেই একসাথে থাকতে পারি। দেবব্রত এসে বললেন, তোমাদের দাদি শুধু ধন লুকিয়ে রেখে যাননি, সত্যিকারের জীবনের পাঠও শিখিয়ে গিয়েছেন। পরিবারের ভালোবাসা আর মানুষের প্রতি সেবা, এটাই জীবনের আসল উদ্দেশ্য। এর পরের কয়েক সপ্তাহ আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দের পরিবেশ। রাহুলের কলেজের পড়াশোনার কোনো চিন্তা নেই। পূর্ণিমার স্কুলের সব খরচ মিটে গেছে। আর আমি আর দেবব্রত নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কিন্তু আসল কথা হল, এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি যে দাদি যে কথা বলে গিয়েছেন সেটাই সত্য, আসল ধন হল পারিবারিক ভালোবাসা আর একে অপরের যত্ন নেওয়া।
এখন প্রতি রাতে শোবার আগে আমরা সবাই দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু টাকা পয়সা নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সেই রাতে রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগিয়েছিল আর বলেছিল সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, সেই কথাটা আজও আমার মনে আছে। কিন্তু এখন আমি বুঝি সে আসলে আমাকে শুধু মশার কামড় থেকে রক্ষা করতে চেয়েছিল। আর দাদির এই উপহার আমাদের পুরো পরিবারকে ভবিষ্যতের সব সমস্যা থেকে রক্ষা করেছে। আমাদের এই সুখী পরিবারের গল্প এখানেই শেষ। কিন্তু দাদির দেওয়া শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। ভালোবাসা, পারস্পরিক সাহায্য আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর রাহুল এখনও মাঝে মাঝে রাতে আমার ঘরে আসে মশার কামড়ের কথা জিজ্ঞেস করতে। কিন্তু এখন আমি জানি সে শুধু তার মায়ের যত্ন নিতে চায়। আর এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে একজন মায়ের কাছে? দাদির সেই গুপ্তধনের গল্প আমাদের গ্রামে এখন সবাই জানে। কিন্তু আসল কথা হল, আমরা শুধু সোনার গহনা পাইনি, পেয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া আর কঠিন সময়ে পাশে থাকা। এই গল্পের শেষে বলতে চাই, প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্তধন লুকানো আছে। সেটা টাকা পয়সা নাও হতে পারে ভালোবাসা, হতে পারে সাহস, হতে পারে একসাথে থাকার শক্তি। আমাদের পরিবারে দাদি সেই সব কিছুই দিয়ে গিয়েছেন। আর আজ রাতেও যখন মশা কামড়াবে, রাহুল আসবে ওডোমস নিয়ে। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই। কারণ আমি জানি সে শুধু তার মায়ের সেবা করছে। আর একজন সন্তানের কাছ থেকে এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে? কিন্তু আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাহুল একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল যে তার একজন প্রফেসর পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি আমাদের পাওয়া পুরনো মুদ্রাগুলো দেখতে চান। প্রফেসর সাহেব আমাদের বাড়িতে এসে মুদ্রাগুলো দেখলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো তো অষ্টাদশ শতাব্দীর মুঘল আমলের মুদ্রা, তিনি উৎসাহিত হয়ে বললেন। এগুলো অত্যন্ত দুর্লভ। ঐতিহাসিক দিক থেকে এগুলো অমূল্য। দেবব্রত জিজ্ঞেস করলেন, মানে এগুলোর কি বেশি দাম? প্রফেসর সাহেব বললেন, দাম তো আছেই। কিন্তু আসল কথা হল, এগুলো জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখবে, শিখবে। আপনারা চাইলে জাতীয় জাদুঘরে দান করতে পারেন। সরকার আপনাদের সম্মানী দেবে। আমি বললাম, দাদি নিশ্চয়ই চাইতেন যে এগুলো মানুষের কাজে আসুক। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটি মুদ্রা জাদুঘরে দান করব। বাকিগুলো রেখে দেব পারিবারিক স্মৃতি হিসেবে। জাদুঘরে দান করার দিন আমাদের নাম পত্রিকায় ছাপা হল। স্থানীয় পরিবার দুর্লভ ঐতিহাসিক মুদ্রা দান করল এই শিরোনামে। রাহুল গর্বিত হয়ে বলল, মা, আমাদের পরিবার এখন বিখ্যাত। পূর্ণিমা হেসে বলল, দাদি স্বর্গ থেকে দেখছেন নিশ্চয়ই। কিন্তু আসল অবাক করা ব্যাপার হল, পত্রিকার খবর দেখে আমাদের আত্মীয়রা যোগাযোগ করতে শুরু করল, যাদের সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। মামাতো ভাই অশোক কলকাতা থেকে ফোন করে বলল, সুমিত্রা, আমি তো জানতামই না যে পিসির এত সম্পত্তি ছিল। আমিও তো ওনার নাতি। আমার কিছু অংশ পাওয়ার কথা। দেবব্রত রেগে গিয়ে বললেন, এত বছর পর মনে পড়ল নাতি হওয়ার কথা। এরকম আরও কয়েকজন দূরের আত্মীয় এসে দাবি করতে শুরু করল। আমাদের শান্তিপূর্ণ জীবনে আবার ঝামেলা। রাহুল বলল, মা, এদের কিছু দেওয়া উচিত। আমি ভাবলাম। দাদির ডায়েরি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা, শুধুমাত্র সুমিত্রা ও তার সন্তানদের জন্য। আমি বললাম, দাদি স্পষ্ট করেই লিখে গিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য। যারা এত বছর আমাদের খোঁজ নেয়নি, দাদির অসুখের সময় আসেনি, তাদের এখন দাবি করার কোনো অধিকার নেই। দেবব্রত সবাইকে স্পষ্ট করে বলে দিলেন। কিছুদিন ঝামেলা চল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নিল। এর মধ্যে পূর্ণিমার একটা স্বপ্ন দেখল যেটা আমাদের আরও অবাক করল। সে এসে বলল, মা, আমি স্বপ্নে দাদিকে দেখেছি। উনি বলছেন আরও একটা চমক বাকি আছে। আমি হেসে বললাম, তুই তো এখন স্বপ্নের মধ্যেও দাদিকে পাস। কিন্তু পূর্ণিমা জোর করে বলল, না মা, সত্যি। উনি বলছিলেন বকুল গাছের নিচে আরও কিছু আছে। রাহুল বলল, তাহলে চল আরেকবার দেখি। পরের দিন সন্ধ্যায় আমরা আবার বকুলতলায় গেলাম। এবার আরও সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। দেবব্রত গাছের গোড়ায় একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। কাণ্ডে একটা ছোট তীরের মতো দাগ। এটা কি প্রাকৃতিক নাকি কেউ কেটে দিয়েছে, তিনি ভাবলেন। তীরের দিক অনুসরণ করে আরও কিছুটা খুঁড়তেই আরেকটা ছোট পুঁটলি পেলাম।
পুটলিতে ছিল আরও কিছু গহনা আর একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তোমরা এটা পেয়ে যাও মানে তোমরা সত্যিই আমার কথা বুঝেছ। এই গহনাগুলো দিয়ে সুমিত্রার মেয়ের বিয়ে দিও। আমার স্বপ্ন ছিল আমার নাতনির বিয়েতে অংশ নেওয়ার। এখন আর পারব না, কিন্তু এই গহনা দিয়ে তার বিয়ে হোক। পূর্ণিমার চোখে পানি এসে গেল। দাদি আমার বিয়ের জন্যও ভেবে রেখেছেন। আমি বললাম, দাদি সত্যিই অসাধারণ। উনি ভবিষ্যতের সব কিছুই ভেবে রেখেছিলেন গু। রাহুল বলল, মা, দাদি যেন আমাদের সবার জীবনের একটা পূর্ণ পরিকল্পনা করে গিয়েছেন গু। এই দ্বিতীয় আবিষ্কারের পর আমাদের পরিবারে আরও শান্তি নেমে এল। মনে হল দাদি সত্যিই আমাদের সব ভবিষ্যৎ সুরক্ষিত করে গিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তার কয়েক সপ্তাহ পর। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিবাবু আমাদের বাড়িতে এলেন। সুমিত্রা মা, তিনি বললেন, তোমার দাদির সাথে আমার অনেক কথা হতো। উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমি তোমাকে বলিনি গিয়ে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা হরিকাকু? তোমার দাদি বলেছিলেন, যদি তুমি তার লুকানো ধন খুঁজে পাও, তাহলে আমি যেন তোমাকে একটা গোপন কথা বলি। আমরা সবাই চুপ করে শুনতে লাগলাম। তোমার দাদি বলেছিলেন, এই বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে, যেখানে তোমার দাদার দাদার লেখা ডায়েরি আর পারিবারিক ইতিহাস রক্ষিত আছে। রাহুল উৎসাহিত হয়ে বলল, কোথায় সেই কক্ষ? হরিবাবু বললেন, তোমাদের বাড়ির পুরনো রান্নাঘরের মেঝেতে একটা আলগা ইট আছে। আমরা সবাই দৌড়ে পুরনো রান্নাঘরে গেলাম। সত্যিই একটা ইট, সামান্য আলগা। ইটটা তুলতেই নিচে একটা গোপন তোষাক। সেখানে কয়েকটা পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় ডায়েরি। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, রায় পরিবারের ইতিহাস, লিখেছেন নন্দকিশোর রায়। ডায়েরিতে আমাদের পূর্বপুরুষদের সব কাহিনী লেখা। কে কবে জন্মেছেন, কি কাজ করতেন, কিভাবে এই গ্রামে এসেছিলেন। সবচেয়ে মজার কথা হল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সময়ের গুপ্ত সম্পদই লুকিয়ে রাখতে হয়েছিল। রাহুল পড়তে পড়তে বলল, মা, আমাদের পরিবারের কত গৌরবময় ইতিহাস। পূর্ণিমা বলল, আমি গর্বিত যে আমি এই পরিবারের মেয়ে। এই আবিষ্কারের পর আমরা বুঝলাম, দাদি শুধু ধনসম্পত্তিই লুকিয়ে রাখেননি, আমাদের পারিবারিক গৌরব আর ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল দাদি আমার পাশে বসে আছেন আর বলছেন, দেখেছিস সুমিত্রা, আমি তোর জন্য কত কিছু রেখে গিয়েছি। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পারিবারিক ইতিহাস সংরক্ষণ করব। রাহুল বলল সে এগুলো নিয়ে একটা বই লিখবে। এভাবে দাদির একটা ছোট ইশারা আমাদের পুরো পারিবারিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিল। আর সেই রাতে, যেই রাতে রাহুল আমার গায়ে ওডোমস লাগিয়েছিল, সেই রাতেই আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু। একটা সাধারণ মশার কামড়ের ঘটনা থেকে শুরু করে আমরা পেয়েছি পারিবারিক গৌরব, ঐতিহ্য আর অবশ্যই সম্পদ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর ভালোবাসা আর বন্ধন। এখন প্রতি রাতে শোবার আগে আমরা দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। আর প্রতিবার যখন মশা কামড়ায়, আমি হাসি। কারণ জানি, এই ছোট্ট ঘটনা থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের শুরু। থেকে 7টি পা পূর্ব দিকে, 3টি পা দক্ষিণে। পাথরের নিচে লুকানো আছে পূর্বপুরুষদের সম্পদ। বাহ, এটা তো একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। পূর্ণিমা হাততালি দিল। আমি বললাম, বকুল গাছের নিচে কুজো মানে নিশ্চয়ই পুরনো বকুল তলার কুজোটার কথা বলছে। ওটা তো এখনও আছে। রাহুল বলল, চলো মা, এখনই গিয়ে দেখি। দেবব্রত বললেন, না না, সন্ধ্যার সময় যাব। দিনের বেলায় সবাই দেখবে। সন্ধ্যায় আমরা 4 জন মিলে বকুল তলার দিকে রওনা হলাম। সাথে নিলাম কোদাল, টর্চলাইট আর মানচিত্র। বকুল গাছের নিচে পুরনো কুজোটা আছে। আমরা সেখান থেকে পা মেপে মেপে 7টি পা পূর্ব দিকে, তারপর 3টি পা দক্ষিণে গেলাম। এখানে পূর্ণিমা চিৎকার করে বলল, এখানে একটা বড় পাথর আছে। রাহুল আর দেবব্রত মিলে পাথরটা সরালেন। নিচে দেখি, সত্যিই মাটি একটু খোলা খোলা। মা, তুমি খোঁড়ো। রাহুল আমাকে কোদালটা দিল। আমি কাপা কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছু মিলল না, কিন্তু হঠাৎ ঠক করে একটা আওয়াজ। কিছু একটা আছে, আমি চিৎকার করে বললাম। আরও খুঁড়ে দেখি, একটা ছোট কাঠের সিন্দুক। খুব ভারী না, কিন্তু শক্ত। দেবব্রত সিন্দুকটা তুলে নিলেন। চলো, বাড়িতে গিয়ে খুলি। বাড়িতে এসে আমরা সবাই বসার ঘরে জড়ো হলাম। দেবব্রত সিন্দুকটা খুলতে গেলেন, কিন্তু তালা আটকানো।
রাহুল বলল, দাদির ডায়েরিতে কি তালার চাবির কথা কিছু লেখা আছে? আমি ডায়েরিটা আবার দেখলাম। পেছনের পাতায় লেখা, চাবি লুকানো আছে আমার প্রিয় মূর্তি ভগবান কৃষ্ণের পেছনে গিয়ে। পূর্ণিমা দৌড় দিল দাদির ঘরে। সত্যিই কৃষ্ণ মূর্তির পেছনে একটা ছোট চাবি লাগানো। চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা সবাই অবাক। ভেতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় সুমিত্রা, এই সম্পদ তোমার দাদার দাদার দাদা রেখে গিয়েছিলেন। যুদ্ধের সময় এগুলো লুকিয়ে রাখতে হয়েছিল। এখন এগুলো তোমার। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ হল পরিবার আর ভালোবাসা। এই সোনা গহনা দিয়ে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ো, কিন্তু কখনো ভুলো না যে আসল ধন হল পারস্পরিক ভালোবাসা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দাদি কত ভাবনাচিন্তা করেই না এসব করে গিয়েছেন। রাহুল বলল, মা, এই গহনাগুলো দিয়ে আমি আর পূর্ণিমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে গু। পূর্ণিমা বলল, দাদি কত স্মার্ট ছিলেন। উনি জানতেন যে একদিন আমরা এই ধন খুঁজে পাব। দেবব্রত বললেন, তোমার দাদি সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের কথা ভেবে গিয়েছেন গু। কিন্তু ডায়েরির আরও একটা পাতা বাকি ছিল। সেখানে লেখা, এই ধনের সাথে একটা দায়িত্বও আছে। আমাদের গ্রামের গরিব মানুষদের কিছু সাহায্য করবে, বিশেষ করে যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে গি। আমি বললাম, দাদির এই ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব গো। রাহুল বলল, মা, আমাদের গ্রামে রামেশ কাকুর স্ত্রী তো অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। পূর্ণিমা বলল, আর স্কুলের পিয়ান জামিল চাচার মেয়ের বিয়ে, উনার কোনো টাকা পয়সা নেই। দেবব্রত বললেন, তাহলে আমরা এই সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। বাকিটা তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য রেখে দেব গু। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন অসহায় মানুষকে সাহায্য করলাম। রামেশ কাকুর স্ত্রীর চিকিৎসার টাকা, জামিল চাচার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা, আর কয়েকটি পরিবারের সন্তানদের স্কুলের ভর্তির টাকা। সবাই আমাদের আশীর্বাদ করল। মনে হলো দাদি নিশ্চয়ই খুশি হয়েছেন। রাতে শোবার আগে রাহুল আমার কাছে এসে বলল, মা, আজ দাদির স্বপ্ন দেখেছি। উনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা ঠিক কাজটাই করেছ। আমিও বললাম, তোমার কথা শুনে আমার বুক ভরে গেল বাবা। দাদি সত্যিই আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন গু। পূর্ণিমা আমাদের কথা শুনে এসে বলল, মা, আমিও দাদির কাছে প্রার্থনা করেছি যেন আমরা সবসময় এভাবেই একসাথে থাকতে পারি। দেবব্রত এসে বললেন, তোমাদের দাদি শুধু ধন লুকিয়ে রেখে যাননি, সত্যিকারের জীবনের পাঠও শিখিয়ে গিয়েছেন। পরিবারের ভালোবাসা আর মানুষের প্রতি সেবা, এটাই জীবনের আসল উদ্দেশ্য। এর পরের কয়েক সপ্তাহ আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দের পরিবেশ। রাহুলের কলেজের পড়াশোনার কোনো চিন্তা নেই। পূর্ণিমার স্কুলের সব খরচ মিটে গেছে। আর আমি আর দেবব্রত নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কিন্তু আসল কথা হল, এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি যে দাদি যে কথা বলে গিয়েছেন সেটাই সত্য, আসল ধন হল পারিবারিক ভালোবাসা আর একে অপরের যত্ন নেওয়া। এখন প্রতি রাতে শোবার আগে আমরা সবাই দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু টাকা পয়সা নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সেই রাতে রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগিয়েছিল আর বলেছিল সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, সেই কথাটা আজও আমার মনে আছে। কিন্তু এখন আমি বুঝি সে আসলে আমাকে শুধু মশার কাম থেকে রক্ষা করতে চেয়েছিল। আর দাদির এই উপহার আমাদের পুরো পরিবারকে ভবিষ্যতের সব সমস্যা থেকে রক্ষা করেছে। আমাদের এই সুখী পরিবারের গল্প এখানেই শেষ। কিন্তু দাদির দেওয়া শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। ভালোবাসা, পারস্পরিক সাহায্য আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর রাহুল এখনও মাঝে মাঝে রাতে আমার ঘরে আসে মশার কামড়ের কথা জিজ্ঞেস করতে। কিন্তু এখন আমি জানি সে শুধু তার মায়ের যত্ন নিতে চায়। আর এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে একজন মায়ের কাছে? দাদির সেই গুপ্তধনের গল্প আমাদের গ্রামে এখন সবাই জানে। কিন্তু আসল কথা হল, আমরা শুধু সোনার গহনা পাইনি, পেয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া আর কঠিন সময়ে পাশে থাকা। এই গল্পের শেষে বলতে চাই, প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্তধন লুকানো আছে। সেটা টাকা পয়সা নাও হতে পারে ভালোবাসা, হতে পারে সাহস, হতে পারে একসাথে থাকার শক্তি। আমাদের পরিবারে দাদি সেই সব কিছুই দিয়ে গিয়েছেন। আর আজ রাতেও যখন মশা কামড়াবে, রাহুল আসবে ওডোমস নিয়ে। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই।
কারণ আমি জানি সে শুধু তার মায়ের সেবা করছে। আর একজন সন্তানের কাছ থেকে এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে? কিন্তু আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাহুল একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল যে তার একজন প্রফেসর পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি আমাদের পাওয়া পুরনো মুদ্রাগুলো দেখতে চান। প্রফেসর সাহেব আমাদের বাড়িতে এসে মুদ্রাগুলো দেখলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো তো অষ্টাদশ শতাব্দীর মুঘল আমলের মুদ্রা, তিনি উৎসাহিত হয়ে বললেন। এগুলো অত্যন্ত দুর্লভ। ঐতিহাসিক দিক থেকে এগুলো অমূল্য। দেবব্রত জিজ্ঞেস করলেন, মানে এগুলোর কি বেশি দাম? প্রফেসর সাহেব বললেন, দাম তো আছেই। কিন্তু আসল কথা হল, এগুলো জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখবে, শিখবে। আপনারা চাইলে জাতীয় জাদুঘরে দান করতে পারেন। সরকার আপনাদের সম্মানী দেবে। আমি বললাম, দাদি নিশ্চয়ই চাইতেন যে এগুলো মানুষের কাজে আসুক। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটি মুদ্রা জাদুঘরে দান করব। বাকিগুলো রেখে দেব পারিবারিক স্মৃতি হিসেবে। জাদুঘরে দান করার দিন আমাদের নাম পত্রিকায় ছাপা হল। স্থানীয় পরিবার দুর্লভ ঐতিহাসিক মুদ্রা দান করল এই শিরোনামে। রাহুল গর্বিত হয়ে বলল, মা, আমাদের পরিবার এখন বিখ্যাত। পূর্ণিমা হেসে বলল, দাদি স্বর্গ থেকে দেখছেন নিশ্চয়ই। কিন্তু আসল অবাক করা ব্যাপার হল, পত্রিকার খবর দেখে আমাদের আত্মীয়রা যোগাযোগ করতে শুরু করল, যাদের সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। মামাতো ভাই অশোক কলকাতা থেকে ফোন করে বলল, সুমিত্রা, আমি তো জানতামই না যে পিসির এত সম্পত্তি ছিল। আমিও তো ওনার নাতি। আমার কিছু অংশ পাওয়ার কথা। দেবব্রত রেগে গিয়ে বললেন, এত বছর পর মনে পড়ল নাতি হওয়ার কথা। এরকম আরও কয়েকজন দূরের আত্মীয় এসে দাবি করতে শুরু করল। আমাদের শান্তিপূর্ণ জীবনে আবার ঝামেলা। রাহুল বলল, মা, এদের কিছু দেওয়া উচিত। আমি ভাবলাম। দাদির ডায়েরি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা, শুধুমাত্র সুমিত্রা ও তার সন্তানদের জন্য। আমি বললাম, দাদি স্পষ্ট করেই লিখে গিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য। যারা এত বছর আমাদের খোঁজ নেয়নি, দাদির অসুখের সময় আসেনি, তাদের এখন দাবি করার কোনো অধিকার নেই। দেবব্রত সবাইকে স্পষ্ট করে বলে দিলেন। কিছুদিন ঝামেলা চল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নিল। এর মধ্যে পূর্ণিমার একটা স্বপ্ন দেখল যেটা আমাদের আরও অবাক করল। সে এসে বলল, মা, আমি স্বপ্নে দাদিকে দেখেছি। উনি বলছেন আরও একটা চমক বাকি আছে। আমি হেসে বললাম, তুই তো এখন স্বপ্নের মধ্যেও দাদিকে পাস। কিন্তু পূর্ণিমা জোর করে বলল, না মা, সত্যি। উনি বলছিলেন বকুল গাছের নিচে আরও কিছু আছে। রাহুল বলল, তাহলে চল আরেকবার দেখি। পরের দিন সন্ধ্যায় আমরা আবার বকুলতলায় গেলাম। এবার আরও সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। দেবব্রত গাছের গোড়ায় একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। কাণ্ডে একটা ছোট তীরের মতো দাগ। এটা কি প্রাকৃতিক নাকি কেউ কেটে দিয়েছে, তিনি ভাবলেন। তীরের দিক অনুসরণ করে আরও কিছুটা খুঁড়তেই আরেকটা ছোট পুঁটলি পেলাম। পুঁটলিতে ছিল আরও কিছু গহনা আর একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তোমরা এটা পেয়ে যাও মানে তোমরা সত্যিই আমার কথা বুঝেছ। এই গহনাগুলো দিয়ে সুমিত্রার মেয়ের বিয়ে দিও। আমার স্বপ্ন ছিল আমার নাতনির বিয়েতে অংশ নেওয়ার। এখন আর পারব না, কিন্তু এই গহনা দিয়ে তার বিয়ে হোক। পূর্ণিমার চোখে পানি এসে গেল। দাদি আমার বিয়ের জন্যও ভেবে রেখেছেন। আমি বললাম, দাদি সত্যিই অসাধারণ। উনি ভবিষ্যতের সব কিছুই ভেবে রেখেছিলেন। রাহুল বলল, মা, দাদি যেন আমাদের সবার জীবনের একটা পূর্ণ পরিকল্পনা করে গিয়েছেন। এই দ্বিতীয় আবিষ্কারের পর আমাদের পরিবারে আরও শান্তি নেমে এল। মনে হল দাদি সত্যিই আমাদের সব ভবিষ্যৎ সুরক্ষিত করে গিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তার কয়েক সপ্তাহ পর। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিবাবু আমাদের বাড়িতে এলেন। সুমিত্রা মা, তিনি বললেন, তোমার দাদির সাথে আমার অনেক কথা হতো। উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমি তোমাকে বলিনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা হরিকাকু? তোমার দাদি বলেছিলেন, যদি তুমি তার লুকানো ধন খুঁজে পাও, তাহলে আমি যেন তোমাকে একটা গোপন কথা বলি। আমরা সবাই চুপ করে শুনতে লাগলাম। তোমার দাদি বলেছিলেন, এই বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে, যেখানে তোমার দাদার দাদার লেখা ডায়েরি আর পারিবারিক ইতিহাস রক্ষিত আছে। রাহুল উৎসাহিত হয়ে বলল, কোথায় সেই কক্ষ? হরিবাবু বললেন, তোমাদের বাড়ির পুরনো রান্নাঘরের মেঝেতে একটা আলগা ইট আছে। আমরা সবাই দৌড়ে পুরনো রান্নাঘরে গেলাম।
সত্যিই একটা ইট, সামান্য আলগা। ইটটা তুলতেই নিচে একটা গোপন তোশাক। সেখানে কয়েকটা পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় ডায়েরি। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, রায় পরিবারের ইতিহাস, লিখেছেন নন্দকিশোর রায়। ডায়েরিতে আমাদের পূর্বপুরুষদের সব কাহিনী লেখা। কে কবে জন্মেছেন, কি কাজ করতেন, কিভাবে এই গ্রামে এসেছিলেন। সবচেয়ে মজার কথা হল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সময়ের গুপ্ত সম্পদই লুকিয়ে রাখতে হয়েছিল। রাহুল পড়তে পড়তে বলল, মা, আমাদের পরিবারের কত গৌরবময় ইতিহাস। পূর্ণিমা বলল, আমি গর্বিত যে আমি এই পরিবারের মেয়ে। কি এই আবিষ্কারের পর আমরা বুঝলাম, দাদি শুধু ধনসম্পত্তিই লুকিয়ে রাখেননি, আমাদের পারিবারিক গৌরব আর ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল দাদি আমার পাশে বসে আছেন আর বলছেন, দেখেছিস সুমিত্রা, আমি তোর জন্য কত কিছু রেখে গিয়েছি গু। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পারিবারিক ইতিহাস সংরক্ষণ করব। রাহুল বলল সে এগুলো নিয়ে একটা বই লিখবে। এভাবে দাদির একটা ছোট ইশারা আমাদের পুরো পারিবারিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিল। আর সেই রাতে, যেই রাতে রাহুল আমার গায়ে ওডোমস লাগিয়েছিল, সেই রাতেই আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু। একটা সাধারণ মশার কামড়ের ঘটনা থেকে শুরু করে আমরা পেয়েছি পারিবারিক গৌরব, ঐতিহ্য আর অবশ্যই সম্পদ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর ভালোবাসা আর বন্ধন। এখন প্রতি রাতে শোবার আগে আমরা দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। আর প্রতিবার যখন মশা কামড়ায়, আমি হাসি। কারণ জানি, এই ছোট্ট ঘটনা থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের শুরু। থেকে 7টি পা পূর্ব দিকে, 3টি পা দক্ষিণে। পাথরের নিচে লুকানো আছে পূর্বপুরুষদের সম্পদ। বাহ, এটা তো একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। পূর্ণিমা হাততালি দিল। আমি বললাম, বকুল গাছের নিচে কুজো মানে নিশ্চয়ই পুরনো বকুল তলার কুজোটার কথা বলছে। ওটা তো এখনও আছে গি। রাহুল বলল, চলো মা, এখনই গিয়ে দেখি গু। দেবব্রত বললেন, না না, সন্ধ্যার সময় যাব। দিনের বেলায় সবাই দেখবে গু। সন্ধ্যায় আমরা 4 জন মিলে বকুল তলার দিকে রওনা হলাম। সাথে নিলাম কোদাল, টর্চলাইট আর মানচিত্র। বকুল গাছের নিচে পুরনো কুজোটা আছে। আমরা সেখান থেকে পা মেপে মেপে 7টি পা পূর্ব দিকে, তারপর 3টি পা দক্ষিণে গেলাম। এখানে পূর্ণিমা চিৎকার করে বলল, এখানে একটা বড় পাথর আছে। রাহুল আর দেবব্রত মিলে পাথরটা সরালেন। নিচে দেখি, সত্যিই মাটি একটু খোলা খোলা। মা, তুমি খোঁড়ো। রাহুল আমাকে কোদালটা দিল। আমি কাপা কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছু মিলল না। কিন্তু হঠাৎ ঠক করে একটা আওয়াজ। কিছু একটা আছে, আমি চিৎকার করে বললাম। আরও খুঁড়ে দেখি, একটা ছোট কাঠের সিন্দুক। খুব ভারী না, কিন্তু শক্ত। দেবব্রত সিন্দুকটা তুলে নিলেন। চলো, বাড়িতে গিয়ে খুলি গু। বাড়িতে এসে আমরা সবাই বসার ঘরে জড়ো হলাম। দেবব্রত সিন্দুকটা খুলতে গেলেন, কিন্তু তালা আটকানো। রাহুল বলল, দাদির ডায়েরিতে কি তালার চাবির কথা কিছু লেখা আছে? আমি ডায়েরিটা আবার দেখলাম। পেছনের পাতায় লেখা, চাবি লুকানো আছে আমার প্রিয় মূর্তি ভগবান কৃষ্ণের পেছনে গি। পূর্ণিমা দৌড় দিল দাদির ঘরে। সত্যিই কৃষ্ণ মূর্তির পেছনে একটা ছোট চাবি লাগানো। চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা সবাই অবাক। ভেতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় সুমিত্রা, এই সম্পদ তোমার দাদার দাদার দাদা রেখে গিয়েছিলেন। যুদ্ধের সময় এগুলো লুকিয়ে রাখতে হয়েছিল। এখন এগুলো তোমার। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ হল পরিবার আর ভালোবাসা। এই সোনা গহনা দিয়ে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ো, কিন্তু কখনো ভুলো না যে আসল ধন হল পারস্পরিক ভালোবাসা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দাদি কত ভাবনাচিন্তা করেই না এসব করে গিয়েছেন। রাহুল বলল, মা, এই গহনাগুলো দিয়ে আমি আর পূর্ণিমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে গু। পূর্ণিমা বলল, দাদি কত স্মার্ট ছিলেন। উনি জানতেন যে একদিন আমরা এই ধন খুঁজে পাব। দেবব্রত বললেন, তোমার দাদি সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের কথা ভেবে গিয়েছেন গু। কিন্তু ডায়েরির আরও একটা পাতা বাকি ছিল। সেখানে লেখা, এই ধনের সাথে একটা দায়িত্বও আছে। আমাদের গ্রামের গরিব মানুষদের কিছু সাহায্য করবে। বিশেষ করে যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে গি। আমি বললাম, দাদির এই ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব গো। রাহুল বলল, মা, আমাদের গ্রামে রামেশ কাকুর স্ত্রী তো অনেক দিন ধরে অসুস্থ। কিন্তু চিকিৎসার টাকা নেই।
পূর্ণিমা বলল, আর স্কুলের পিয়ান জামিল চাচার মেয়ের বিয়ে? উনার কোনো টাকাপয়সা নেই। দেবব্রত বললেন, তাহলে আমরা এই সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। বাকিটা তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য রেখে দেব গু। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন অসহায় মানুষকে সাহায্য করলাম। রামেশ কাকুর স্ত্রীর চিকিৎসার টাকা, জামিল চাচার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা, আর কয়েকটি পরিবারের সন্তানদের স্কুলের ভর্তির টাকা। সবাই আমাদের আশীর্বাদ করল। মনে হলো দাদি নিশ্চয়ই খুশি হয়েছেন। রাতে শোবার আগে রাহুল আমার কাছে এসে বলল, মা, আজ দাদির স্বপ্ন দেখেছি। উনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা ঠিক কাজটাই করেছ। আমিও বললাম, তোমার কথা শুনে আমার বুক ভরে গেল বাবা। দাদি সত্যিই আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন গু। পূর্ণিমা আমাদের কথা শুনে এসে বলল, মা, আমিও দাদির কাছে প্রার্থনা করেছি যেন আমরা সবসময় এভাবেই একসাথে থাকতে পারি। দেবব্রত এসে বললেন, তোমাদের দাদি শুধু ধন লুকিয়ে রেখে যাননি, সত্যিকারের জীবনের পাঠও শিখিয়ে গিয়েছেন। পরিবারের ভালোবাসা আর মানুষের প্রতি সেবা, এটাই জীবনের আসল উদ্দেশ্য। এর পরের কয়েক সপ্তাহ আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দের পরিবেশ। রাহুলের কলেজের পড়াশোনার কোনো চিন্তা নেই। পূর্ণিমার স্কুলের সব খরচ মিটে গেছে। আর আমি আর দেবব্রত নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কিন্তু আসল কথা হল, এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি যে দাদি যে কথা বলে গিয়েছেন সেটাই সত্য, আসল ধন হল পারিবারিক ভালোবাসা আর একে অপরের যত্ন নেওয়া। এখন প্রতি রাতে শোবার আগে আমরা সবাই দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু টাকা পয়সা নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সেই রাতে রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগিয়েছিল আর বলেছিল সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, সেই কথাটা আজও আমার মনে আছে। কিন্তু এখন আমি বুঝি সে আসলে আমাকে শুধু মশার কাম থেকে রক্ষা করতে চেয়েছিল। আর দাদির এই উপহার আমাদের পুরো পরিবারকে ভবিষ্যতের সব সমস্যা থেকে রক্ষা করেছে। আমাদের এই সুখী পরিবারের গল্প এখানেই শেষ। কিন্তু দাদির দেওয়া শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। ভালোবাসা, পারস্পরিক সাহায্য আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর রাহুল এখনও মাঝে মাঝে রাতে আমার ঘরে আসে মশার কামড়ের কথা জিজ্ঞেস করতে। কিন্তু এখন আমি জানি সে শুধু তার মায়ের যত্ন নিতে চায়। আর এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে একজন মায়ের কাছে? দাদির সেই গুপ্তধনের গল্প আমাদের গ্রামে এখন সবাই জানে। কিন্তু আসল কথা হল, আমরা শুধু সোনার গহনা পাইনি, পেয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া আর কঠিন সময়ে পাশে থাকা। এই গল্পের শেষে বলতে চাই, প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্তধন লুকানো আছে। সেটা টাকাপয়সা নাও হতে পারে ভালোবাসা, হতে পারে সাহস, হতে পারে একসাথে থাকার শক্তি। আমাদের পরিবারে দাদি সেই সব কিছুই দিয়ে গিয়েছেন। আর আজ রাতেও যখন মশা কামড়াবে, রাহুল আসবে ওডোমস নিয়ে। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই। কারণ আমি জানি সে শুধু তার মায়ের সেবা করছে। আর একজন সন্তানের কাছ থেকে এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে? কিন্তু আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাহুল একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল যে তার একজন প্রফেসর পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি আমাদের পাওয়া পুরনো মুদ্রাগুলো দেখতে চান। প্রফেসর সাহেব আমাদের বাড়িতে এসে মুদ্রাগুলো দেখলেন। তার চোখ বড় হয়ে গেল। এগুলো তো অষ্টাদশ শতাব্দীর মুঘল আমলের মুদ্রা, তিনি উৎসাহিত হয়ে বললেন। এগুলো অত্যন্ত দুর্লভ। ঐতিহাসিক দিক থেকে এগুলো অমূল্য। দেবব্রত জিজ্ঞেস করলেন, মানে এগুলোর কি বেশি দাম? প্রফেসর সাহেব বললেন, দাম তো আছেই। কিন্তু আসল কথা হল, এগুলো জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখবে, শিখবে। আপনারা চাইলে জাতীয় জাদুঘরে দান করতে পারেন। সরকার আপনাদের সম্মানী দেবে। আমি বললাম, দাদি নিশ্চয়ই চাইতেন যে এগুলো মানুষের কাজে আসুক। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটি মুদ্রা জাদুঘরে দান করব। বাকিগুলো রেখে দেব পারিবারিক স্মৃতি হিসেবে। জাদুঘরে দান করার দিন আমাদের নাম পত্রিকায় ছাপা হল। স্থানীয় পরিবার দুর্লভ ঐতিহাসিক মুদ্রা দান করল এই শিরোনামে। রাহুল গর্বিত হয়ে বলল, মা, আমাদের পরিবার এখন বিখ্যাত। পূর্ণিমা হেসে বলল, দাদি স্বর্গ থেকে দেখছেন নিশ্চয়ই। কিন্তু আসল অবাক করা ব্যাপার হল, পত্রিকার খবর দেখে আমাদের আত্মীয়রা যোগাযোগ করতে শুরু করল, যাদের সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না।
মামাতো ভাই অশোক কলকাতা থেকে ফোন করে বলল, সুমিত্রা, আমি তো জানতামই না যে পিসির এত সম্পত্তি ছিল। আমিও তো ওনার নাতি। আমার কিছু অংশ পাওয়ার কথা। দেবব্রত রেগে গিয়ে বললেন, এত বছর পর মনে পড়ল নাতি হওয়ার কথা। এরকম আরও কয়েকজন দূরের আত্মীয় এসে দাবি করতে শুরু করল। আমাদের শান্তিপূর্ণ জীবনে আবার ঝামেলা। রাহুল বলল, মা, এদের কিছু দেওয়া উচিত। আমি ভাবলাম। দাদির ডায়েরি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা, শুধুমাত্র সুমিত্রা ও তার সন্তানদের জন্য গু। আমি বললাম, দাদি স্পষ্ট করেই লিখে গিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য। যারা এত বছর আমাদের খোঁজ নেয়নি, দাদির অসুখের সময় আসেনি, তাদের এখন দাবি করার কোনো অধিকার নেই। দেবব্রত সবাইকে স্পষ্ট করে বলে দিলেন। কিছুদিন ঝামেলা চল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নিল। এর মধ্যে পূর্ণিমার একটা স্বপ্ন দেখল যেটা আমাদের আরও অবাক করল। সে এসে বলল, মা, আমি স্বপ্নে দাদিকে দেখেছি। উনি বলছেন আরও একটা চমক বাকি আছে গি। আমি হেসে বললাম, তুই তো এখন স্বপ্নের মধ্যেও দাদিকে পাস। কিন্তু পূর্ণিমা জোর করে বলল, না মা, সত্যি। উনি বলছিলেন বকুল গাছের নিচে আরও কিছু আছে গি। রাহুল বলল, তাহলে চল আরেকবার দেখি গু। পরের দিন সন্ধ্যায় আমরা আবার বকুলতলায় গেলাম। এবার আরও সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। দেবব্রত গাছের গোড়ায় একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। কাণ্ডে একটা ছোট তীরের মতো দাগ। এটা কি প্রাকৃতিক নাকি কেউ কেটে দিয়েছে, তিনি ভাবলেন। তীরের দিক অনুসরণ করে আরও কিছুটা খুঁড়তেই আরেকটা ছোট পুঁটলি পেলাম। পুঁটলিতে ছিল আরও কিছু গহনা আর একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তোমরা এটা পেয়ে যাও মানে তোমরা সত্যিই আমার কথা বুঝেছ। এই গহনাগুলো দিয়ে সুমিত্রার মেয়ের বিয়ে দিও। আমার স্বপ্ন ছিল আমার নাতনির বিয়েতে অংশ নেওয়ার। এখন আর পারব না, কিন্তু এই গহনা দিয়ে তার বিয়ে হোক। পূর্ণিমার চোখে পানি এসে গেল। দাদি আমার বিয়ের জন্যও ভেবে রেখেছেন। আমি বললাম, দাদি সত্যিই অসাধারণ। উনি ভবিষ্যতের সব কিছুই ভেবে রেখেছিলেন গু। রাহুল বলল, মা, দাদি যেন আমাদের সবার জীবনের একটা পূর্ণ পরিকল্পনা করে গিয়েছেন গু। এই দ্বিতীয় আবিষ্কারের পর আমাদের পরিবারে আরও শান্তি নেমে এল। মনে হল দাদি সত্যিই আমাদের সব ভবিষ্যৎ সুরক্ষিত করে গিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তার কয়েক সপ্তাহ পর। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিবাবু আমাদের বাড়িতে এলেন। সুমিত্রা মা, তিনি বললেন, তোমার দাদির সাথে আমার অনেক কথা হতো। উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমি তোমাকে বলিনি গিয়ে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা হরিকাকু? তোমার দাদি বলেছিলেন, যদি তুমি তার লুকানো ধন খুঁজে পাও, তাহলে আমি যেন তোমাকে একটা গোপন কথা বলি। আমরা সবাই চুপ করে শুনতে লাগলাম। তোমার দাদি বলেছিলেন, এই বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে, যেখানে তোমার দাদার দাদার লেখা ডায়েরি আর পারিবারিক ইতিহাস রক্ষিত আছে গু। রাহুল উৎসাহিত হয়ে বলল, কোথায় সেই কক্ষ? হরিবাবু বললেন, তোমাদের বাড়ির পুরনো রান্নাঘরের মেঝেতে একটা আলগা ইট আছে গি। আমরা সবাই দৌড়ে পুরনো রান্নাঘরে গেলাম। সত্যিই একটা ইট সামান্য আলগা। ইটটা তুলতেই নিচে একটা গোপন তোষাক। সেখানে কয়েকটা পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় ডায়েরি। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, রায় পরিবারের ইতিহাস, লিখেছেন নন্দকিশোর রায়। ডায়েরিতে আমাদের পূর্বপুরুষদের সব কাহিনী লেখা। কে কবে জন্মেছেন, কি কাজ করতেন, কিভাবে এই গ্রামে এসেছিলেন। সবচেয়ে মজার কথা হল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সময়ের গুপ্ত সম্পদই লুকিয়ে রাখতে হয়েছিল। রাহুল পড়তে পড়তে বলল, মা, আমাদের পরিবারের কত গৌরবময় ইতিহাস। পূর্ণিমা বলল, আমি গর্বিত যে আমি এই পরিবারের মেয়ে গিয়ে। এই আবিষ্কারের পর আমরা বুঝলাম, দাদি শুধু ধনসম্পত্তিই লুকিয়ে রাখেননি, আমাদের পারিবারিক গৌরব আর ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল দাদি আমার পাশে বসে আছেন আর বলছেন, দেখেছিস সুমিত্রা, আমি তোর জন্য কত কিছু রেখে গিয়েছি গু। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পারিবারিক ইতিহাস সংরক্ষণ করব। রাহুল বলল সে এগুলো নিয়ে একটা বই লিখবে। এভাবে দাদির একটা ছোট ইশারা আমাদের পুরো পারিবারিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিল। আর সেই রাতে, যেই রাতে রাহুল আমার গায়ে ওডোমস লাগিয়েছিল, সেই রাতেই আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু। একটা সাধারণ মশার কামড়ের ঘটনা থেকে শুরু করে আমরা পেয়েছি পারিবারিক গৌরব, ঐতিহ্য আর অবশ্যই সম্পদ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর ভালোবাসা আর বন্ধন।
এখন প্রতি রাতে শোবার আগে আমরা দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। আর প্রতিবার যখন মশা কামড়ায় আমি হাসি। কারণ জানি এই ছোট্ট ঘটনা থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের শুরু। থেকে 7টি পা পূর্ব দিকে, 3টি পা দক্ষিণে। পাথরের নিচে লুকানো আছে পূর্বপুরুষদের সম্পদ। বাহ! এটা তো একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। পূর্ণিমা হাততালি দিল। আমি বললাম, বকুল গাছের নিচে কুজো মানে নিশ্চয়ই পুরনো বকুল তলার কুজোটার কথা বলছে। ওটা তো এখনো আছে কি? রাহুল বলল, চলো মা, এখনই গিয়ে দেখি গু। দেবব্রত বললেন, না না, সন্ধ্যার সময় যাব। দিনের বেলায় সবাই দেখবে গু। সন্ধ্যায় আমরা 4 জন মিলে বকুল তলার দিকে রওনা হলাম। সাথে নিলাম কোদাল, টর্চলাইট আর মানচিত্র। বকুল গাছের নিচে পুরনো কুজোটা আছে। আমরা সেখান থেকে পা মেপে মেপে 7টি পা পূর্ব দিকে, তারপর 3টি পা দক্ষিণে গেলাম। এখানে পূর্ণিমা চিৎকার করে বলল, এখানে একটা বড় পাথর আছে। রাহুল আর দেবব্রত মিলে পাথরটা সরালেন। নিচে দেখি সত্যিই মাটি একটু খোলা খোলা। মা, তুমি খোঁড়ো। রাহুল আমাকে কোদালটা দিল। আমি কাপা কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছু মিলল না, কিন্তু হঠাৎ ঠক করে একটা আওয়াজ। কিছু একটা আছে, আমি চিৎকার করে বললাম। আরও খুঁড়ে দেখি একটা ছোট কাঠের সিন্দুক। খুব ভারী না, কিন্তু শক্ত। দেবব্রত সিন্দুকটা তুলে নিলেন। চলো বাড়িতে গিয়ে খুলি গু। বাড়িতে এসে আমরা সবাই বসার ঘরে জড়ো হলাম। দেবব্রত সিন্দুকটা খুলতে গেলেন, কিন্তু তালা আটকানো। রাহুল বলল, দাদির ডায়েরিতে কি তালার চাবির কথা কিছু লেখা আছে? আমি ডায়েরিটা আবার দেখলাম। পেছনের পাতায় লেখা, চাবি লুকানো আছে আমার প্রিয় মূর্তি ভগবান কৃষ্ণের পেছনে গি। পূর্ণিমা দৌড় দিল দাদির ঘরে। সত্যিই কৃষ্ণ মূর্তির পেছনে একটা ছোট চাবি লাগানো। চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা সবাই অবাক। ভেতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় সুমিত্রা, এই সম্পদ তোমার দাদার দাদার দাদা রেখে গিয়েছিলেন। যুদ্ধের সময় এগুলো লুকিয়ে রাখতে হয়েছিল। এখন এগুলো তোমার। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ হল পরিবার আর ভালোবাসা। এই সোনা গহনা দিয়ে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ো, কিন্তু কখনো ভুলো না যে আসল ধন হল পারস্পরিক ভালোবাসা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দাদি কত ভাবনাচিন্তা করেই না এসব করে গিয়েছেন। রাহুল বলল, মা, এই গহনাগুলো দিয়ে আমি আর পূর্ণিমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে গু। পূর্ণিমা বলল, দাদি কত স্মার্ট ছিলেন। উনি জানতেন যে একদিন আমরা এই ধন খুঁজে পাব। দেবব্রত বললেন, তোমার দাদি সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের কথা ভেবে গিয়েছেন গু। কিন্তু ডায়েরির আরও একটা পাতা বাকি ছিল। সেখানে লেখা, এই ধনের সাথে একটা দায়িত্বও আছে। আমাদের গ্রামের গরিব মানুষদের কিছু সাহায্য করবে, বিশেষ করে যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে গি। আমি বললাম, দাদির এই ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব গো। রাহুল বলল, মা, আমাদের গ্রামে রামেশ কাকুর স্ত্রী তো অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। পূর্ণিমা বলল, আর স্কুলের পিয়ান জামিল চাচার মেয়ের বিয়ে, উনার কোনো টাকা পয়সা নেই। দেবব্রত বললেন, তাহলে আমরা এই সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। বাকিটা তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য রেখে দেব গু। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন অসহায় মানুষকে সাহায্য করলাম। রামেশ কাকুর স্ত্রীর চিকিৎসার টাকা, জামিল চাচার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা, আর কয়েকটি পরিবারের সন্তানদের স্কুলের ভর্তির টাকা। সবাই আমাদের আশীর্বাদ করল। মনে হল দাদি নিশ্চয়ই খুশি হয়েছেন। রাতে শোবার আগে রাহুল আমার কাছে এসে বলল, মা, আজ দাদির স্বপ্ন দেখেছি। উনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা ঠিক কাজটাই করেছ। আমিও বললাম, তোমার কথা শুনে আমার বুক ভরে গেল বাবা। দাদি সত্যিই আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন গু। পূর্ণিমা আমাদের কথা শুনে এসে বলল, মা, আমিও দাদির কাছে প্রার্থনা করেছি যেন আমরা সবসময় এভাবেই একসাথে থাকতে পারি। দেবব্রত এসে বললেন, তোমাদের দাদি শুধু ধন লুকিয়ে রেখে যাননি, সত্যিকারের জীবনের পাঠও শিখিয়ে গিয়েছেন। পরিবারের ভালোবাসা আর মানুষের প্রতি সেবা, এটাই জীবনের আসল উদ্দেশ্য। এর পরের কয়েক সপ্তাহ আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দের পরিবেশ। রাহুলের কলেজের পড়াশোনার কোনো চিন্তা নেই। পূর্ণিমার স্কুলের সব খরচ মিটে গেছে। আর আমি আর দেবব্রত নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কিন্তু আসল কথা হল, এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে।
আমরা বুঝেছি যে দাদি যে কথা বলে গিয়েছেন সেটাই সত্য, আসল ধন হল পারিবারিক ভালোবাসা আর একে অপরের যত্ন নেওয়া। এখন প্রতি রাতে শোবার আগে আমরা সবাই দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু টাকা পয়সা নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সেই রাতে রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগিয়েছিল আর বলেছিল সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, সেই কথাটা আজও আমার মনে আছে। কিন্তু এখন আমি বুঝি সে আসলে আমাকে শুধু মশার কাম থেকে রক্ষা করতে চেয়েছিল। আর দাদির এই উপহার আমাদের পুরো পরিবারকে ভবিষ্যতের সব সমস্যা থেকে রক্ষা করেছে। আমাদের এই সুখী পরিবারের গল্প এখানেই শেষ। কিন্তু দাদির দেওয়া শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। ভালোবাসা, পারস্পরিক সাহায্য আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর রাহুল এখনও মাঝে মাঝে রাতে আমার ঘরে আসে মশার কামড়ের কথা জিজ্ঞেস করতে। কিন্তু এখন আমি জানি সে শুধু তার মায়ের যত্ন নিতে চায়। আর এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে একজন মায়ের কাছে? দাদির সেই গুপ্তধনের গল্প আমাদের গ্রামে এখন সবাই জানে। কিন্তু আসল কথা হল, আমরা শুধু সোনার গহনা পাইনি, পেয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া আর কঠিন সময়ে পাশে থাকা। এই গল্পের শেষে বলতে চাই, প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্তধন লুকানো আছে। সেটা টাকা পয়সা নাও হতে পারে ভালোবাসা, হতে পারে সাহস, হতে পারে একসাথে থাকার শক্তি। আমাদের পরিবারে দাদি সেই সব কিছুই দিয়ে গিয়েছেন। আর আজ রাতেও যখন মশা কামড়াবে, রাহুল আসবে ওডোমস নিয়ে। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই। কারণ আমি জানি সে শুধু তার মায়ের সেবা করছে। আর একজন সন্তানের কাছ থেকে এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে? কিন্তু আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাহুল একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল যে তার একজন প্রফেসর পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি আমাদের পাওয়া পুরনো মুদ্রাগুলো দেখতে চান। প্রফেসর সাহেব আমাদের বাড়িতে এসে মুদ্রাগুলো দেখলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো তো অষ্টাদশ শতাব্দীর মুঘল আমলের মুদ্রা, তিনি উৎসাহিত হয়ে বললেন। এগুলো অত্যন্ত দুর্লভ। ঐতিহাসিক দিক থেকে এগুলো অমূল্য। দেবব্রত জিজ্ঞেস করলেন, মানে এগুলোর কি বেশি দাম? প্রফেসর সাহেব বললেন, দাম তো আছেই। কিন্তু আসল কথা হল, এগুলো জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখবে, শিখবে। আপনারা চাইলে জাতীয় জাদুঘরে দান করতে পারেন। সরকার আপনাদের সম্মানী দেবে। আমি বললাম, দাদি নিশ্চয়ই চাইতেন যে এগুলো মানুষের কাজে আসুক। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটি মুদ্রা জাদুঘরে দান করব। বাকিগুলো রেখে দেব পারিবারিক স্মৃতি হিসেবে। জাদুঘরে দান করার দিন আমাদের নাম পত্রিকায় ছাপা হল। স্থানীয় পরিবার দুর্লভ ঐতিহাসিক মুদ্রা দান করল এই শিরোনামে। রাহুল গর্বিত হয়ে বলল, মা, আমাদের পরিবার এখন বিখ্যাত। পূর্ণিমা হেসে বলল, দাদি স্বর্গ থেকে দেখছেন নিশ্চয়ই। কিন্তু আসল অবাক করা ব্যাপার হল, পত্রিকার খবর দেখে আমাদের আত্মীয়রা যোগাযোগ করতে শুরু করল, যাদের সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। মামাতো ভাই অশোক কলকাতা থেকে ফোন করে বলল, সুমিত্রা, আমি তো জানতামই না যে পিসির এত সম্পত্তি ছিল। আমিও তো ওনার নাতি। আমার কিছু অংশ পাওয়ার কথা। দেবব্রত রেগে গিয়ে বললেন, এত বছর পর মনে পড়ল নাতি হওয়ার কথা। এরকম আরও কয়েকজন দূরের আত্মীয় এসে দাবি করতে শুরু করল। আমাদের শান্তিপূর্ণ জীবনে আবার ঝামেলা। রাহুল বলল, মা, এদের কিছু দেওয়া উচিত। আমি ভাবলাম। দাদির ডায়েরি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা, শুধুমাত্র সুমিত্রা ও তার সন্তানদের জন্য। আমি বললাম, দাদি স্পষ্ট করেই লিখে গিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য। যারা এত বছর আমাদের খোঁজ নেয়নি, দাদির অসুখের সময় আসেনি, তাদের এখন দাবি করার কোনো অধিকার নেই। দেবব্রত সবাইকে স্পষ্ট করে বলে দিলেন। কিছুদিন ঝামেলা চল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নিল। এর মধ্যে পূর্ণিমার একটা স্বপ্ন দেখল যেটা আমাদের আরও অবাক করল। সে এসে বলল, মা, আমি স্বপ্নে দাদিকে দেখেছি। উনি বলছেন আরও একটা চমক বাকি আছে। আমি হেসে বললাম, তুই তো এখন স্বপ্নের মধ্যেও দাদিকে পাস। কিন্তু পূর্ণিমা জোর করে বলল, না মা, সত্যি। উনি বলছিলেন বকুল গাছের নিচে আরও কিছু আছে। রাহুল বলল, তাহলে চল আরেকবার দেখি। পরের দিন সন্ধ্যায় আমরা আবার বকুলতলায় গেলাম। এবার আরও সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। দেবব্রত গাছের গোড়ায় একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। কাণ্ডে একটা ছোট তীরের মতো দাগ। এটা কি প্রাকৃতিক নাকি কেউ কেটে দিয়েছে, তিনি ভাবলেন।
তীরের দিক অনুসরণ করে আরও কিছুটা খুঁড়তেই আরেকটা ছোট পুঁটলি পেলাম। পুঁটলিতে ছিল আরও কিছু গহনা আর একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তোমরা এটা পেয়ে যাও মানে তোমরা সত্যিই আমার কথা বুঝেছ। এই গহনাগুলো দিয়ে সুমিত্রার মেয়ের বিয়ে দিও। আমার স্বপ্ন ছিল আমার নাতনির বিয়েতে অংশ নেওয়ার। এখন আর পারব না, কিন্তু এই গহনা দিয়ে তার বিয়ে হোক। পূর্ণিমার চোখে পানি এসে গেল। দাদি আমার বিয়ের জন্যও ভেবে রেখেছেন। আমি বললাম, দাদি সত্যিই অসাধারণ। উনি ভবিষ্যতের সব কিছুই ভেবে রেখেছিলেন গু। রাহুল বলল, মা, দাদি যেন আমাদের সবার জীবনের একটা পূর্ণ পরিকল্পনা করে গিয়েছেন গু। এই দ্বিতীয় আবিষ্কারের পর আমাদের পরিবারে আরও শান্তি নেমে এল। মনে হল দাদি সত্যিই আমাদের সব ভবিষ্যৎ সুরক্ষিত করে গিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তার কয়েক সপ্তাহ পর। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিবাবু আমাদের বাড়িতে এলেন। সুমিত্রা মা, তিনি বললেন, তোমার দাদির সাথে আমার অনেক কথা হতো। উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমি তোমাকে বলিনি গিয়ে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা হরিকাকু? তোমার দাদি বলেছিলেন, যদি তুমি তার লুকানো ধন খুঁজে পাও, তাহলে আমি যেন তোমাকে একটা গোপন কথা বলি। আমরা সবাই চুপ করে শুনতে লাগলাম। তোমার দাদি বলেছিলেন, এই বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে, যেখানে তোমার দাদার দাদার লেখা ডায়েরি আর পারিবারিক ইতিহাস রক্ষিত আছে। রাহুল উৎসাহিত হয়ে বলল, কোথায় সেই কক্ষ? হরিবাবু বললেন, তোমাদের বাড়ির পুরনো রান্নাঘরের মেঝেতে একটা আলগা ইট আছে। আমরা সবাই দৌড়ে পুরনো রান্নাঘরে গেলাম। সত্যিই একটা ইট, সামান্য আলগা। ইটটা তুলতেই নিচে একটা গোপন তোষাক। সেখানে কয়েকটা পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় ডায়েরি। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, রায় পরিবারের ইতিহাস, লিখেছেন নন্দকিশোর রায়। ডায়েরিতে আমাদের পূর্বপুরুষদের সব কাহিনী লেখা। কে কবে জন্মেছেন, কি কাজ করতেন, কিভাবে এই গ্রামে এসেছিলেন। সবচেয়ে মজার কথা হল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সময়ের গুপ্ত সম্পদই লুকিয়ে রাখতে হয়েছিল। রাহুল পড়তে পড়তে বলল, মা, আমাদের পরিবারের কত গৌরবময় ইতিহাস। পূর্ণিমা বলল, আমি গর্বিত যে আমি এই পরিবারের মেয়ে। কি এই আবিষ্কারের পর আমরা বুঝলাম, দাদি শুধু ধনসম্পত্তিই লুকিয়ে রাখেননি, আমাদের পারিবারিক গৌরব আর ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল দাদি আমার পাশে বসে আছেন আর বলছেন, দেখেছিস সুমিত্রা, আমি তোর জন্য কত কিছু রেখে গিয়েছি। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পারিবারিক ইতিহাস সংরক্ষণ করব। রাহুল বলল সে এগুলো নিয়ে একটা বই লিখবে। এভাবে দাদির একটা ছোট ইশারা আমাদের পুরো পারিবারিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিল। আর সেই রাতে, যেই রাতে রাহুল আমার গায়ে ওডোমস লাগিয়েছিল, সেই রাতেই আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু। একটা সাধারণ মশার কামড়ের ঘটনা থেকে শুরু করে আমরা পেয়েছি পারিবারিক গৌরব, ঐতিহ্য আর অবশ্যই সম্পদ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর ভালোবাসা আর বন্ধন। এখন প্রতি রাতে শোবার আগে আমরা দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। আর প্রতিবার যখন মশা কামড়ায়, আমি হাসি। কারণ জানি, এই ছোট্ট ঘটনা থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের শুরু। থেকে 7টি পা পূর্ব দিকে, 3টি পা দক্ষিণে। পাথরের নিচে লুকানো আছে পূর্বপুরুষদের সম্পদ। বাহ, এটা তো একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। পূর্ণিমা হাততালি দিল। আমি বললাম, বকুল গাছের নিচে কুজো মানে নিশ্চয়ই পুরনো বকুল তলার কুজোটার কথা বলছে। ওটা তো এখনও আছে। রাহুল বলল, চলো মা, এখনই গিয়ে দেখি। দেবব্রত বললেন, না না, সন্ধ্যার সময় যাব। দিনের বেলায় সবাই দেখবে। সন্ধ্যায় আমরা 4 জন মিলে বকুল তলার দিকে রওনা হলাম। সাথে নিলাম কোদাল, টর্চলাইট আর মানচিত্র। বকুল গাছের নিচে পুরনো কুজোটা আছে। আমরা সেখান থেকে পা মেপে মেপে 7টি পা পূর্ব দিকে, তারপর 3টি পা দক্ষিণে গেলাম। এখানে পূর্ণিমা চিৎকার করে বলল, এখানে একটা বড় পাথর আছে। রাহুল আর দেবব্রত মিলে পাথরটা সরালেন। নিচে দেখি, সত্যিই মাটি একটু খোলা খোলা। মা, তুমি খোঁড়ো। রাহুল আমাকে কোদালটা দিল। আমি কাপা কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছু মিলল না, কিন্তু হঠাৎ ঠক করে একটা আওয়াজ। কিছু একটা আছে, আমি চিৎকার করে বললাম। আরও খুঁড়ে দেখি, একটা ছোট কাঠের সিন্দুক। খুব ভারী না, কিন্তু শক্ত। দেবব্রত সিন্দুকটা তুলে নিলেন। চলো, বাড়িতে গিয়ে খুলি। বাড়িতে এসে আমরা সবাই বসার ঘরে জড়ো হলাম।
দেবব্রত সিন্দুকটা খুলতে গেলেন, কিন্তু তালা আটকানো। রাহুল বলল, দাদির ডায়েরিতে কি তালার চাবির কথা কিছু লেখা আছে? আমি ডায়েরিটা আবার দেখলাম। পেছনের পাতায় লেখা, চাবি লুকানো আছে আমার প্রিয় মূর্তি ভগবান কৃষ্ণের পেছনে গি। পূর্ণিমা দৌড় দিল দাদির ঘরে। সত্যিই কৃষ্ণ মূর্তির পেছনে একটা ছোট চাবি লাগানো। চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা সবাই অবাক। ভেতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় সুমিত্রা, এই সম্পদ তোমার দাদার দাদার দাদা রেখে গিয়েছিলেন। যুদ্ধের সময় এগুলো লুকিয়ে রাখতে হয়েছিল। এখন এগুলো তোমার। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ হল পরিবার আর ভালোবাসা। এই সোনা গহনা দিয়ে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ো, কিন্তু কখনো ভুলো না যে আসল ধন হল পারস্পরিক ভালোবাসা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দাদি কত ভাবনা চিন্তা করেই না এসব করে গিয়েছেন। রাহুল বলল, মা, এই গহনাগুলো দিয়ে আমি আর পূর্ণিমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে গু। পূর্ণিমা বলল, দাদি কত স্মার্ট ছিলেন। উনি জানতেন যে একদিন আমরা এই ধন খুঁজে পাব। দেবব্রত বললেন, তোমার দাদি সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের কথা ভেবে গিয়েছেন গু। কিন্তু ডায়েরির আরও একটা পাতা বাকি ছিল। সেখানে লেখা, এই ধনের সাথে একটা দায়িত্বও আছে। আমাদের গ্রামের গরিব মানুষদের কিছু সাহায্য করবে, বিশেষ করে যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে গি। আমি বললাম, দাদির এই ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব গো। রাহুল বলল, মা, আমাদের গ্রামে রামেশ কাকুর স্ত্রী তো অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। পূর্ণিমা বলল, আর স্কুলের পিয়ান জামিল চাচার মেয়ের বিয়ে, উনার কোনো টাকা পয়সা নেই। দেবব্রত বললেন, তাহলে আমরা এই সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। বাকিটা তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য রেখে দেব গু। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন অসহায় মানুষকে সাহায্য করলাম। রামেশ কাকুর স্ত্রীর চিকিৎসার টাকা, জামিল চাচার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা, আর কয়েকটি পরিবারের সন্তানদের স্কুলের ভর্তির টাকা। সবাই আমাদের আশীর্বাদ করল। মনে হল দাদি নিশ্চয়ই খুশি হয়েছেন। রাতে শোবার আগে রাহুল আমার কাছে এসে বলল, মা, আজ দাদির স্বপ্ন দেখেছি। উনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা ঠিক কাজটাই করেছ। আমিও বললাম, তোমার কথা শুনে আমার বুক ভরে গেল বাবা। দাদি সত্যিই আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন গু। পূর্ণিমা আমাদের কথা শুনে এসে বলল, মা, আমিও দাদির কাছে প্রার্থনা করেছি যেন আমরা সবসময় এভাবেই একসাথে থাকতে পারি। দেবব্রত এসে বললেন, তোমাদের দাদি শুধু ধন লুকিয়ে রেখে যাননি, সত্যিকারের জীবনের পাঠও শিখিয়ে গিয়েছেন। পরিবারের ভালোবাসা আর মানুষের প্রতি সেবা, এটাই জীবনের আসল উদ্দেশ্য। এর পরের কয়েক সপ্তাহ আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দের পরিবেশ। রাহুলের কলেজের পড়াশোনার কোনো চিন্তা নেই। পূর্ণিমার স্কুলের সব খরচ মিটে গেছে। আর আমি আর দেবব্রত নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কিন্তু আসল কথা হল, এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি যে দাদি যে কথা বলে গিয়েছেন সেটাই সত্য, আসল ধন হল পারিবারিক ভালোবাসা আর একে অপরের যত্ন নেওয়া। এখন প্রতি রাতে শোবার আগে আমরা সবাই দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু টাকা পয়সা নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সেই রাতে রাহুল যখন আমার গায়ে ওডোমস লাগিয়েছিল আর বলেছিল সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, সেই কথাটা আজও আমার মনে আছে। কিন্তু এখন আমি বুঝি সে আসলে আমাকে শুধু মশার কাম থেকে রক্ষা করতে চেয়েছিল। আর দাদির এই উপহার আমাদের পুরো পরিবারকে ভবিষ্যতের সব সমস্যা থেকে রক্ষা করেছে। আমাদের এই সুখী পরিবারের গল্প এখানেই শেষ। কিন্তু দাদির দেওয়া শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। ভালোবাসা, পারস্পরিক সাহায্য আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর রাহুল এখনও মাঝে মাঝে রাতে আমার ঘরে আসে মশার কামড়ের কথা জিজ্ঞেস করতে। কিন্তু এখন আমি জানি সে শুধু তার মায়ের যত্ন নিতে চায়। আর এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে একজন মায়ের কাছে? দাদির সেই গুপ্তধনের গল্প আমাদের গ্রামে এখন সবাই জানে। কিন্তু আসল কথা হল, আমরা শুধু সোনার গহনা পাইনি, পেয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া আর কঠিন সময়ে পাশে থাকা। এই গল্পের শেষে বলতে চাই, প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্তধন লুকানো আছে। সেটা টাকা পয়সা নাও হতে পারে ভালোবাসা, হতে পারে সাহস, হতে পারে একসাথে থাকার শক্তি। আমাদের পরিবারে দাদি সেই সব কিছুই দিয়ে গিয়েছেন। আর আজ রাতেও যখন মশা কামড়াবে, রাহুল আসবে ওডোমস নিয়ে।
কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই। কারণ আমি জানি সে শুধু তার মায়ের সেবা করছে। আর একজন সন্তানের কাছ থেকে এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে? কিন্তু আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাহুল একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল যে তার একজন প্রফেসর পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি আমাদের পাওয়া পুরনো মুদ্রাগুলো দেখতে চান। প্রফেসর সাহেব আমাদের বাড়িতে এসে মুদ্রাগুলো দেখলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো তো অষ্টাদশ শতাব্দীর মুঘল আমলের মুদ্রা, তিনি উৎসাহিত হয়ে বললেন। এগুলো অত্যন্ত দুর্লভ। ঐতিহাসিক দিক থেকে এগুলো অমূল্য। দেবব্রত জিজ্ঞেস করলেন, মানে এগুলোর কি বেশি দাম? প্রফেসর সাহেব বললেন, দাম তো আছেই। কিন্তু আসল কথা হল, এগুলো জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখবে, শিখবে। আপনারা চাইলে জাতীয় জাদুঘরে দান করতে পারেন। সরকার আপনাদের সম্মানী দেবে। আমি বললাম, দাদি নিশ্চয়ই চাইতেন যে এগুলো মানুষের কাজে আসুক। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটি মুদ্রা জাদুঘরে দান করব। বাকিগুলো রেখে দেব পারিবারিক স্মৃতি হিসেবে। জাদুঘরে দান করার দিন আমাদের নাম পত্রিকায় ছাপা হল। স্থানীয় পরিবার দুর্লভ ঐতিহাসিক মুদ্রা দান করল এই শিরোনামে। রাহুল গর্বিত হয়ে বলল, মা, আমাদের পরিবার এখন বিখ্যাত। পূর্ণিমা হেসে বলল, দাদি স্বর্গ থেকে দেখছেন নিশ্চয়ই। কিন্তু আসল অবাক করা ব্যাপার হল, পত্রিকার খবর দেখে আমাদের আত্মীয়রা যোগাযোগ করতে শুরু করল, যাদের সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। মামাতো ভাই অশোক কলকাতা থেকে ফোন করে বলল, সুমিত্রা, আমি তো জানতামই না যে পিসির এত সম্পত্তি ছিল। আমিও তো ওনার নাতি। আমার কিছু অংশ পাওয়ার কথা। দেবব্রত রেগে গিয়ে বললেন, এত বছর পর মনে পড়ল নাতি হওয়ার কথা। এরকম আরও কয়েকজন দূরের আত্মীয় এসে দাবি করতে শুরু করল। আমাদের শান্তিপূর্ণ জীবনে আবার ঝামেলা। রাহুল বলল, মা, এদের কিছু দেওয়া উচিত। আমি ভাবলাম। দাদির ডায়েরি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা, শুধুমাত্র সুমিত্রা ও তার সন্তানদের জন্য। আমি বললাম, দাদি স্পষ্ট করেই লিখে গিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য। যারা এত বছর আমাদের খোঁজ নেয়নি, দাদির অসুখের সময় আসেনি, তাদের এখন দাবি করার কোনো অধিকার নেই। দেবব্রত সবাইকে স্পষ্ট করে বলে দিলেন। কিছুদিন ঝামেলা চল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নিল। এর মধ্যে পূর্ণিমার একটা স্বপ্ন দেখল যেটা আমাদের আরও অবাক করল। সে এসে বলল, মা, আমি স্বপ্নে দাদিকে দেখেছি। উনি বলছেন আরও একটা চমক বাকি আছে। আমি হেসে বললাম, তুই তো এখন স্বপ্নের মধ্যেও দাদিকে পাস। কিন্তু পূর্ণিমা জোর করে বলল, না মা, সত্যি। উনি বলছিলেন বকুল গাছের নিচে আরও কিছু আছে। রাহুল বলল, তাহলে চল আরেকবার দেখি। পরের দিন সন্ধ্যায় আমরা আবার বকুলতলায় গেলাম। এবার আরও সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। দেবব্রত গাছের গোড়ায় একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। কাণ্ডে একটা ছোট তীরের মতো দাগ। এটা কি প্রাকৃতিক নাকি কেউ কেটে দিয়েছে, তিনি ভাবলেন। তীরের দিক অনুসরণ করে আরও কিছুটা খুঁড়তেই আরেকটা ছোট পুঁটলি পেলাম। পুঁটলিতে ছিল আরও কিছু গহনা আর একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তোমরা এটা পেয়ে যাও মানে তোমরা সত্যিই আমার কথা বুঝেছ। এই গহনাগুলো দিয়ে সুমিত্রার মেয়ের বিয়ে দিও। আমার স্বপ্ন ছিল আমার নাতনির বিয়েতে অংশ নেওয়ার। এখন আর পারব না, কিন্তু এই গহনা দিয়ে তার বিয়ে হোক। পূর্ণিমার চোখে পানি এসে গেল। দাদি আমার বিয়ের জন্যও ভেবে রেখেছেন। আমি বললাম, দাদি সত্যিই অসাধারণ। উনি ভবিষ্যতের সব কিছুই ভেবে রেখেছিলেন। রাহুল বলল, মা, দাদি যেন আমাদের সবার জীবনের একটা পূর্ণ পরিকল্পনা করে গিয়েছেন। এই দ্বিতীয় আবিষ্কারের পর আমাদের পরিবারে আরও শান্তি নেমে এল। মনে হল দাদি সত্যিই আমাদের সব ভবিষ্যৎ সুরক্ষিত করে গিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তার কয়েক সপ্তাহ পর। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিবাবু আমাদের বাড়িতে এলেন। সুমিত্রা মা, তিনি বললেন, তোমার দাদির সাথে আমার অনেক কথা হতো। উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমি তোমাকে বলিনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা হরিকাকু? তোমার দাদি বলেছিলেন, যদি তুমি তার লুকানো ধন খুঁজে পাও, তাহলে আমি যেন তোমাকে একটা গোপন কথা বলি। আমরা সবাই চুপ করে শুনতে লাগলাম। তোমার দাদি বলেছিলেন, এই বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে, যেখানে তোমার দাদার দাদার লেখা ডায়েরি আর পারিবারিক ইতিহাস রক্ষিত আছে। রাহুল উৎসাহিত হয়ে বলল, কোথায় সেই কক্ষ? হরিবাবু বললেন, তোমাদের বাড়ির পুরনো রান্নাঘরের মেঝেতে একটা আলগা ইট আছে।
আমরা সবাই দৌড়ে পুরনো রান্নাঘরে গেলাম। সত্যিই একটা ইট সামান্য আলগা। ইটটা তুলতেই নিচে একটা গোপন তোশাক। সেখানে কয়েকটা পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় ডায়েরি। দেবব্রত ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় লেখা, রায় পরিবারের ইতিহাস, লিখেছেন নন্দকিশোর রায়। ডায়েরিতে আমাদের পূর্বপুরুষদের সব কাহিনী লেখা। কে কবে জন্মেছেন, কি কাজ করতেন, কিভাবে এই গ্রামে এসেছিলেন। সবচেয়ে মজার কথা হল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সময়ের গুপ্ত সম্পদই লুকিয়ে রাখতে হয়েছিল। রাহুল পড়তে পড়তে বলল, মা, আমাদের পরিবারের কত গৌরবময় ইতিহাস। পূর্ণিমা বলল, আমি গর্বিত যে আমি এই পরিবারের মেয়ে। কি এই আবিষ্কারের পর আমরা বুঝলাম, দাদি শুধু ধনসম্পত্তিই লুকিয়ে রাখেননি, আমাদের পারিবারিক গৌরব আর ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল দাদি আমার পাশে বসে আছেন আর বলছেন, দেখেছিস সুমিত্রা, আমি তোর জন্য কত কিছু রেখে গিয়েছি গু। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পারিবারিক ইতিহাস সংরক্ষণ করব। রাহুল বলল সে এগুলো নিয়ে একটা বই লিখবে। এভাবে দাদির একটা ছোট ইশারা আমাদের পুরো পারিবারিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিল। আর সেই রাতে, যেই রাতে রাহুল আমার গায়ে ওডোমস লাগিয়েছিল, সেই রাতেই আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু। একটা সাধারণ মশার কামড়ের ঘটনা থেকে শুরু করে আমরা পেয়েছি পারিবারিক গৌরব, ঐতিহ্য আর অবশ্যই সম্পদ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর ভালোবাসা আর বন্ধন। এখন প্রতি রাতে শোবার আগে আমরা দাদির ছবির সামনে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাই। আর প্রতিবার যখন মশা কামড়ায়, আমি হাসি। কারণ জানি, এই ছোট্ট ঘটনা থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের শুরু।